দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে। আমাদের সঙ্গে আছেন ইকবাল করিম তৌহিদ। তৌহিদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকে আপনার সাথে যে বিষয়টি নিয়ে শুরুতে আলোচনা করতে চাই, বিএনপির নির্বাচনী ইশতেহার। অনেকের আশা, অনেকের অপেক্ষার অবসান হয়েছে এবং এটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কিভাবে দেখছেন আপনি? কেমন দেখলেন? দেখেন, বিএনপি একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল। আর বর্তমান প্রেক্ষাপটে আপনার যেহেতু বাংলাদেশের চলমান যে রাজনীতির প্রেক্ষাপট ছিল দীর্ঘ কয়েক যুগের, আপনি যদি 1978 সাল থেকে লক্ষ্য করেন, এদেশে বৃহৎ দুইটা শক্তি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক শক্তি হিসাবে পরিচিতি মুখ লাভ করেছে বিএনপি এবং আওয়ামী লীগ। তো দীর্ঘ সময় আওয়ামী লীগের যে ফ্যাসিজমি ব্যবস্থা এবং তাদের 1972-এর নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে তাদের যে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্যের চরম এবং সর্বশেষ স্তরে পৌঁছে গিয়েছিল সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জনগণকে, সাধারণ মানুষকে, শেখ মুজিবুর রহমানের কন্যা, মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। এবং এই গণহত্যা, ফ্যাসিজম, গুম খুনের যেই স্বর্গরাজ্য তৈরি করেছিল, বাংলাদেশকে মানবাধিকার বিবর্জিত একটা রাষ্ট্রে পরিণত করেছিল, সেই কর্মফলের খেসারত হাসিনাকে দিয়ে এ দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। এবং সর্বশেষ এটার যে চূড়ান্ত ফলাফল সেটা দাঁড়িয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে কার্যত বাংলাদেশে এখন বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপি কি আখ্যায়িত করে মানুষ। এরপর যদি আপনি আরেকটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে লক্ষ্য করেন, যাদেরকে আমরা অতীতে তৃতীয় বৃহৎ রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশের রাজনৈতিক মাঠে দেখেছি, যারা ছিল আপনার সরকার গঠনের নিয়ামক শক্তি অন্যতম। আমি বলবো এই কারণে, আপনার জোট রাজনীতিতে তাদের প্রভাব ছিল অপরিসীম। আপনি যদি 96-তে লক্ষ্য করেন এবং আপনি যদি 91-2001-এর যেই নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনের দিক লক্ষ্য করেন, তাতে জামায়াতের ভূমিকা জোট রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ফলে আপনি এখন যেহেতু এই দুইটা শক্তি বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় ভূমিকায় আছে এবং রাজপথে তারাই কিন্তু এখন লিড দিচ্ছে, ফলে এই দুই দলের নির্বাচনী ইশতেহার কি হবে, যেহেতু তারা দুই দলই প্রতিযোগী ক্ষমতায় যাওয়ার জন্য, হয়তো দুই দলের মধ্যে কেউ বিরোধী দল হবে এবং কেউ সরকার দল হবে, এটা সুনিশ্চিত। এখন কে সরকার দল হবে আর কে বিরোধী দল হবে সেটা নিশ্চিত হবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে। নির্বাচনে মানুষ যাদেরকে নির্বাচিত করবে তাদের মধ্যে দুইজনের মধ্যে একজন ক্ষমতায় যাবে আর একজন বিরোধী দল হবে, কিন্তু এর বাইরে কোনো রেজাল্ট হবে বলে আমার মনে হয় না। ফলে আপনার এই যেই দুইটি দলের নির্বাচন ইশতেহার, এই ইশতেহার নিয়ে মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা এবং কৌতূহলের সৃষ্টি হয়েছে। জামায়াত ইসলাম অলরেডি বিএনপির আগে ইশতেহার ঘোষণা করে ফেলেছে। এরপর মানুষ তাকিয়েছিল বিএনপির দিকে, আসলে বিএনপির ইশতেহারে কি আছে। তো আমি পুরো ইশতেহারটা দেখলাম। বিএনপি 9টা পয়েন্টে তারা প্রতিশ্রুতি দিয়েছে বড় আকারে মানুষের কাছে, যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কর্মসংস্থান সহ আর কি আপনার প্রধান প্রধান মানুষের যেই মৌলিক বিষয়গুলো আছে, এই মৌলিক বিষয়গুলোর উপর তারা কমিটমেন্ট করেছে। আর পুরো ইশতেহার যদি বলেন, আমি পুরো ইশতেহার পরে যেটা বুঝেছি, বিএনপি অতীতে যে 31 দফা ঘোষণা করেছিল, সেই একটা রিফ্লেকশন কি বলে, একটা বলবো যে প্রতিচ্ছবি হলো আপনার এই ইশতেহার। আমি অতীতেও বলেছিলাম বিভিন্ন টক শোতে যে দেখেন, বিএনপি কিন্তু 31 দফাকে গুরুত্ব দিচ্ছে। বিএনপি যেহেতু মানুষের কাছে 31 দফাকে ছেড়ে দিয়েছে এবং সেই 31 দফার উপর ভিত্তি করেই মানুষ রাস্তায় নেমেছে, সরকার বিরুদ্ধে নেমেছে বলে বিএনপি মনে করে, তাদের নেতাকর্মীরা নেমেছে, তার মানে এই 31 দফাকে গ্রহণ করেছে। এবং বিএনপি যদি বিজয় লাভ করেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং সরকার গঠন করে, কার্যত বিএনপি ধরেই নেবে মানুষ এই 31 দফাকে সমর্থন দিয়েছে। বিএনপির চেয়ারম্যান একটা কথা বলেছেন ইশতেহার ঘোষণায়, যে এই
31 দফার অনেক বিষয়ের সাথে জুলাই সনদের মিল রয়েছে, কথাটা কার্যত সঠিক। তো এই দিকে তার এই কথা আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে নির্বাচনের পরে বিএনপি 31 দফাকে আমি যেই ভাবনা ভেবেছিলাম বা যে সংখ্যা প্রকাশ করেছিলাম, তাতে আমার কাছে মনে হয়েছে যে এখন এস্টাবলিশড হয়েছে তার এই বক্তব্যে যে নির্বাচনের পর বিএনপি 31 দফা কি বাস্তবায়ন করার প্রধান লক্ষ্য হিসেবে মনে করবে। কারণ আপনি দেখেন, জিয়াউর রহমান কিন্তু এদেশের মানুষের কাছে 19 দফা নিয়ে এসেছিল। সেই 19 দফাকে সমর্থন দিয়ে মানুষ জিয়াউর রহমানকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল এবং জিয়াউর রহমান সেই 19 দফাই বাস্তবায়ন করতে চেয়েছেন। তো এখন যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেশের জনগণ ভোট দিয়ে নিয়ে আসে, তবে আপনি ধরেই নিতে হবে বিএনপি যে 31 দফা মানুষের কাছে ছেড়ে দিয়েছে এবং মানুষের কাছে উপস্থাপন করেছে, বিএনপি সেই 31 দফা মানুষ গ্রহণ করেছে এবং এই 31 দফা বাস্তবায়নের জন্য মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। ফলে বিএনপির কাছে প্রধান লক্ষ্য হবে এবং বিএনপির প্রধান দায়িত্ব হবে, শুধু লক্ষ্য বলবো না, বিএনপির লক্ষ্য না, যেহেতু মানুষের ম্যান্ডেট বিএনপিকে দিয়েছে এবং বিএনপি 31 দফা আগেই উপস্থাপন করেছে, বিএনপির একটা নীতিগত দায়িত্ব থাকবে যে 31 দফাকে বাস্তবায়ন করা। ফলে আমি মনে করি যে বিএনপির এই 31 দফা, বিএনপির এই ইশতেহার 31 দফার সাথেই সামঞ্জস্য রেখে একটি জনগণের কাছে কমিটমেন্ট। ইসলামের অন্যতম মানে পেন পয়েন্ট যদি আমি বলি, দেখা যায় যে জবাবদিহিতা সৃষ্টি, এটাতেই খুব বেশি জোর দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন? দেখেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিএনপির এই বিষয়টা বিএনপি উপলব্ধি করেছে একটি রাজনৈতিক দল হিসাবে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে যত সহিংসতা এবং যত অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা, এটা সৃষ্টি হয়েছে জবাবদিহিতার অভাবে। আপনি যদি বিগত আওয়ামী ফ্যাসিজমের আমলের কথা লক্ষ্য করেন, এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে তৈরি করছে এই জবাবদিহিতার অভাব। যেহেতু একটা ভোটহীন নির্বাচন করেছে, একাধিক নির্বাচন করেছে, শেখ হাসিনা ধরেই নিয়েছে এবং আওয়ামী লীগ ধরেই নিয়েছে যে এদেশের জনগণকে আমার আর প্রয়োজন নেই, তাদের ভোটও প্রয়োজন নেই। জনগণের যেহেতু প্রধান শক্তি ভোট, ভোটের মাধ্যমে জনগণ প্রতিনিধি নির্বাচন করে গণতান্ত্রিক রাষ্ট্রে এবং সেই জনপ্রতিনিধিরা জনগণের কাছে একটা জায়গায় জবাবদিহিতার থাকে, সেটা হলো ভোট। যে আমরা যদি ভালো করি জনগণ আগামীতে আবার ভোট দিবে এবং আমরা যদি ভালো না করি জনগণ আমাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবে। তো সেই জায়গা থেকে আপনার যখন ভোটের এই অধিকার হাসিনা সরকার কেড়ে নিয়েছে এবং জবাবদিহিতার জায়গাটা উঠে গিয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিস্টদের চরম যে পর্যায়ে, সেই পর্যায়ে পৌঁছেছে। তো আমি বলবো যে বিএনপি যে ইশতেহারে যে গুরুত্ব দিয়েছে আপনার জবাবদিহিতার জায়গাটা, এটা খুবই গণতান্ত্রিক একটা রাষ্ট্রে খুব গুরুত্বপূর্ণ। এবং যদি এই জবাবদিহিতার জায়গাটা ঠিক রাখতে পারে রাজনৈতিক দলগুলো, দেশের সরকার দল এবং বিরোধী দল এবং প্রধান রাজনৈতিক শক্তিগুলো ঠিক রাখতে পারে, তবে আমি মনে করব যে অবশ্যই অবশ্যই এদেশে যেই সুষ্ঠু আমরা পাশ্চাত্যের যে গণতন্ত্র দেখি, আমরা যাদেরকে রোল মডেল মনে করি গণতন্ত্রের এক রাষ্ট্র হিসাবে, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বাংলাদেশে সক্ষম হব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিরোধী দল হোক বা সরকারি দল হোক, দলের ভিতরেও গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা এবং জবাবদিহিতা নিশ্চিত না করতে পারে। আমাদের দেশে একটা কালচার সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে গণমাধ্যমে যে কালচারটা সৃষ্টি হয়েছে, সেলফ সেন্সরশিপ। আমরা ধরেই নেই বিএনপি করে একটা ব্যক্তি, তার অপকর্ম বিএনপির উপর দায় বর্তায়, আমরা ধরেই নেই। এই জন্য অনেক গণমাধ্যম আছে নিউজ করে না। আমরা ধরেই নেই সরকারের এক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, তার অপরাধের দায় সরকারের উপর বর্তায়। আসলে বিষয়টা যদি আমরা এইভাবে না দেখি, আমরা দেখি যে ব্যক্তির অপরাধ ব্যক্তির, এটা স্পষ্ট করা দরকার। দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র সুষম বন্টন যদি আপনি করতে চান এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তবে সেইখানে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। কিন্তু আমরা এই গণমাধ্যমের যে মূল ভূমিকা, এই ভূমিকা থেকে সরে এসেছি। আমরা এখন দলীয় লেজের ভিত্তিতে আবদ্ধ হয়ে গেছি। ফলে যেটা হয়েছে, আমরা রাজনৈতিক দলগুলো সমালোচনা করতে, যৌক্তিক সমালোচনা এবং তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার যে কাজ গণমাধ্যমের উপর বর্তায়, সেই কাজগুলো আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম হই না। আমরা ভয় পাই যে আমাদের বিভিন্ন আইডিওলজি না, বিশেষ করে আমি একদম যদি ওপেন সিক্রেট বলি, বাংলাদেশের সাংবাদিকতা গণমাধ্যমগুলো এখন বেনিফিশিয়ারি যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে। ফলে
বিএনপির বিরুদ্ধে যদি আমি কথা বলি, আমি বিএনপির সুবিধাভোগী হব না। আপনি দেখেন আজকে তারেক রহমানের আশেপাশে অনেক সাংবাদিকদের দেখা যায়। আমি একটা কষ্ট লাগলো একটা বিষয় যে বিএনপির ভোট চায়, ধানের শীষের ভোট চায় মিছিল করে নানান অঙ্গভঙ্গিতে সাংবাদিকরা। এইটা সাংবাদিকের কাজ না। বিএনপি যদি তারা ওন করে, জাতীয়তাবাদী দলের যদি আদর্শে, বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, তাদের অনেক প্ল্যাটফর্ম আছে বিএনপিকে রিপ্রেজেন্ট করার জন্য, অনেক মাধ্যম আছে, তাদের হাতে কলম আছে, অনেক মাধ্যম আছে। এইটা আসলে দেউলিয়াত্মপনার ছাড়া আর কিছু না। আবার জামায়াতের ক্ষেত্রেও যেসব সাংবাদিক তাদেরকে এই রাজনৈতিক লেজুর ভিত্তির একদম চরম পর্যায়ে নিয়ে যে নিজেদেরকে দেউলিয়াত ঘোষণা করেছে সাংবাদিকতায়, তাদেরকে আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এবং সবচেয়ে বড় বিষয় যে রাজনৈতিক দলগুলোকে ভুল ধরিয়ে দেওয়ার কাজ গণমাধ্যমের সাংবাদিকদের। আমার যদি বিএনপি হোক, জামাত হোক, যেই রাজনৈতিক দলই হোক, তাদের যৌক্তিক যে সমালোচনা, তাদের যে ভুল ত্রুটিগুলো, সেগুলো আমাদেরকে স্পষ্টভাবে উত্থাপন করতে হবে। আপনার একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা একটা অনিয়মের সাথে জড়িত হচ্ছে আমি জানি, বা সেই কাজটা করতে চাচ্ছে, আমি তখন স্পষ্টভাবে সেটা বলা দরকার যে এটা ঠিক না, এটা সঠিক না। আমি যখন বলবো না, এই সমস্যা আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে। ফলে আমি মনে করি যে যদি আপনি জবাবদিহিতার জায়গা ঠিক রাখতে যান, সরকারের অবশ্যই উচিত হবে, রাজনৈতিক দলগুলো, সরকারের একার পক্ষে তো সম্ভব না, বিরোধী রাজনৈতিক দল এবং অপরাপর যে শক্তিশালী রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের এই মানসিকতা অর্জন করতে হবে যে গণমাধ্যমে ফ্রি অ্যান্ড ফেয়ার যেই আপনার ব্যবস্থা এবং হস্তক্ষেপ মুক্ত গণমাধ্যম, এইটাকে জারি রাখতে হবে। এবং গণমাধ্যমের সেন্সরশিপ, বিশেষ করে সাংবাদিকদেরও সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে আসতে হবে, এবং সরকারকেও এই গণমাধ্যমের উপর কোনো সেন্সরশিপ করা যাবে না। যদি এটা করতে পারে, তবে আমি মনে করব একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ মানুষ দেখতে পাবে। না, দীর্ঘদিন ধরেন ফ্যাসিস্ট যুগে তো আপনার বাকস্বাধীনতা ছিল না, আর রাজনৈতিক চর্চা বললে তো কিছু হয়নি, রাজনীতির মধ্যে তো সময় ঢুকে গিয়েছিল। এটারই একটা মানে পড়ার থেকে এখনো হয়তো মুক্ত হতে পারেনি। এবং সেক্ষেত্রে তো মিডিয়ারও তো একটা দায়িত্ব রয়েছে। দেখেন, আমি 5 আগস্টের আগে গণমাধ্যমের যে অবস্থা ছিল এবং প্রশাসনের যে অবস্থা ছিল, সরকারের বর্তমান সরকার এই 5 আগস্ট পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, এটা একটা আশা আকাঙ্ক্ষার সরকার ছিল। আমরা ভেবেছিলাম যে এই সরকারের মাধ্যমে আমরা এই দেশ থেকে একটা কি বলে অন্যায্যতা দূর করব, ন্যায্যতার বাংলাদেশ ফিরে পাবো। দুঃখজনক বিষয়, একটি অপরিকল্পিত সরকার গঠন করা হয়েছে। সরকারের সবাই খারাপ তা না, কিন্তু এই সরকারে অনেক সুবিধাভোগী লোক এবং বসন্তের কুকিল এসে বসেছে। ফলে যেটা হয়েছে, আপনি কালকে যদি ইনকিলাব মঞ্চের এখানে হামলা হয়েছে, এটা নিয়ে আমার কোনো নাই, কথা নাই, সে নাই। কিন্তু এই যে ইনকিলাব মঞ্চের হামলা করতে গিয়ে পুলিশ সদস্যরা বিনা উস্কানিতে আমার গণমাধ্যম কর্মীদের উপর, আপনি দেখেন কতটা কতটা বেপরোয়া হলে একটা সাংবাদিক হেঁটে যাচ্ছে, হঠাৎ এমন আমি বলছি তাদেরকে পা দিয়ে আমরা যেটা বলি ল্যাং মেরে ফেলে দেওয়া হচ্ছে, আবার পিটানো হচ্ছে, টার্গেট করে সাংবাদিক ছবি তুলছে। আপনি দেখছেন যে ভিডিও ভাইরাল আছে, ঘুষি মেরেছে। দুঃখজনক বিষয়, আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক, এই বিবৃতি দিতে আমার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এটা সাংবাদিক নেতা হিসেবে আমি লজ্জাবোধ করি, কারণ এখন প্রত্যেকটা সেক্টর এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের অন্যদিক তাকিয়ে থাকতে হয় নির্দেশনার জন্য। আজকে উচিত ছিল, আমাদের যে কর্তব্য ছিল সেটা আমরা করতে পারি না। পেশাদার সাংবাদিকরা শাহবাগে আজকে যে বিক্ষোভ করেছে, আমি যেতে পারি না, সংহতি জানাই তাদেরকে। আমি মনে করি কোনো কিছু বন্ধ থাকে না। যদি আমরা যারা সাংবাদিক সংগঠনগুলা দীর্ঘ সময় প্রাচীন সংগঠনগুলো আছে, তারা সঠিক নেতৃত্ব দিতে না পারি, সাংবাদিকরা সাংবাদিকদের নেতৃত্ব খুঁজে নেবে, তাদেরকে জবাবদিহিতা করতে হবে। দেখেন এটা কেন করছে, এই হামলা কেন করছে সাংবাদিকদের উপর? কারণ এই যারা হামলা করেছে তারা ফ্যাসিজমের দোসর। প্রশাসনের মধ্যে যেই লোকগুলো ঘাপটি মেরেছিল তারা কি অপসারিত হয়েছে? আমি নাম বলছি, সোনারগাঁ থানায় আপনার এসআই আজাদ ছিল, একটা মামলার আমি আসামি ছিলাম সেখানে। তার দ্বারা বিএনপি জামায়াতের শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এই আজাদ এখন আপনার ফেসবুক ভাইরাল, মানবতার ফেরিওয়ালা পুলিশের।
তার বিষয়ে কি তদন্ত করা হয়েছে? লজ্জা হয়, আপনি গতকালকে যখন সাংবাদিকদের উপর হামলা করা হয়, হামলার পরে যে পৈশাচিক উল্লাস করেছে পুলিশ, এবং বিভিন্ন জাতি হিসাবে আমরা জাতি হিসাবে আমরা লজ্জিত, সাংবাদিক হিসাবে আমরা লজ্জিত। আমি বলবো যে সরকারের উচিত এই যেই কর্মকর্তারা, যে পুলিশ সদস্যরা এই সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত, তারা তার যমুনা ঘেরাও করতে যায় নাই। তাদের যে রুটিন ওয়ার্ক, তাদের যে পেশাদারিত্বের কাজ, তাদের যেই সংবাদ সংগ্রহ করা, পেশাগত দায়িত্ব পালন করার যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে গেছে। সেইখানে উদ্দেশ্যমণ্ডিতভাবে তাদের উপর হামলা করে যে উল্লাস প্রকাশ করেছে পুলিশ, তাতে প্রমাণ হয় যে এই সব সদস্যদের বিষয় যদি তদন্ত করে এখনই তাদেরকে সরানো না হয়, তাহলে এই নির্বাচনে বড় একটা সহিংসতা অপেক্ষা করছে। সুযোগ পেলেই তারা সহিংসতা তৈরি করে দিবে এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করার যেই সেতু, সেই সেতু তারা সৃষ্টি করে দিবে। আর সবচাইতে বড় কথা হলো সরকারের, আমি কিছু বিষয়, সিদ্ধান্তের বিষয়, আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা বিএসএস এর এমডি আওয়ামী লীগের দোসর ছিল। শেখ হাসিনা যখন আমরা রাজপথে আন্দোলন করি ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন এই দোসর শেখ হাসিনার মেয়ে ছেলে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেয় এসি রুমে বসে। আজকে 5 আগস্টের পরে এই সরকার অনেক ফ্যাসিবাদের দোসরদেরকে জুলাইয়ের স্টেক হোল্ডার বানিয়ে দিয়েছে, তাদেরকে গণতন্ত্রের পক্ষের শক্তি বানিয়ে দিয়েছে। দায়িত্ব নিয়ে এই লোকগুলা সুবিধাজনক না, যখন সুযোগ পাবে তখনই আপনাকে ছুরিকাঘাত করবে। এই যে আপনার, আমি একাধিক বক্তব্যের মধ্যে বলেছি, মোস্তফা সরোয়ার ফারুকী, তার পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে শেখ পরিবারের শেখ হাসিনার কি সম্পর্ক ছিল, সেটা তার মানুষের কাছে অদেখা কোনো কিছু না। সবাই স্পষ্টভাবে গণমাধ্যমে দেখেছে যে তাদের সাথে সম্পর্ক কি। এইরকম একটা ব্যক্তির হাজবেন্ডকে জুলাই যোদ্ধা বানিয়ে 2-1টা স্ট্যাটাসের মাধ্যমে, আপনি জানেন গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি, এই উপদেষ্টা পরিষদে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সে চুরি করে কিনা বা তার স্ত্রীর মাধ্যমে এটা বাইরের কোনো গোয়েন্দা সংস্থার কাছে পাচার হয় কিনা, এই বিষয়ে তো সরকারের সতর্ক থাকা উচিত ছিল। আমি বহুবার বলেছি, মোস্তফা সরোয়ার ফারুকের তো উপদেষ্টা পড়ার কথা, তার স্ত্রীকে গ্রেফতার করে তদন্ত করা হোক যে বাইরের কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ডা সে বাস্তবায়ন করে কিনা। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন 5 আগস্টের পরবর্তী সময়, আমরা এটা কখনোই দেখতে চাই নাই। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে ন্যায্যতার ভিত্তিতে সরকারের যেই দপ্তরগুলোর মধ্যে আছে, ফ্যাসিবাদের সময় যারা নানা অপকর্মে জড়িত ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হবে, অপসারণ করা হবে, এবং যাদেরকে ওই সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনা হবে। দুঃখজনক বিষয়, অনেক জায়গায় হলেও সাংবাদিক, আমাদের যে সাংবাদিকতা এখানে হয় নাই। আপনি যদি লক্ষ্য করেন, বিএসএস এর কথা লক্ষ্য করেন, এখানে আমরা প্রত্যাশা করছিলাম একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখানের এমডি হবেন। দুঃখজনক বিষয়, এমন একটা ব্যক্তিকে এমডি করা হয়েছে যাকে সাংবাদিক কমিউনিটির কেউ চিনে না, যার নেতৃত্ব দেয় তারাও চিনে না। এবং মজার বিষয় হলো, এই ফ্যাসিস্ট আপনার যেই অপকর্ম দুর্নীতি করেছে, এর তদন্ত যদি করা হয়, আমি মনে করি 12ই ফেব্রুয়ারির পরে অনেক সরকারের অনেক ব্যক্তিকে দেশ ছাড়তে হবে, তারও প্রস্তুতি নেওয়া উচিত। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।